আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক। ২১শে রাতে সরকারের নিরপেক্ষতা নিয়ে যেমন প্রশ্ন উঠেছে, পাশাপাশি সেই নিরপেক্ষতার প্রশ্ন থেকে নির্বাচন নিয়েও সন্দেহ উঠেছে অনেকের মনে। রাজনৈতিক দলগুলোর কোনো একটির মধ্যে তো এই আশঙ্কা খুব জোরালো আকারে জন্ম নিয়েছে। আসলে কেন এই সন্দেহ থেকে বেরোতে গেলে আমাদের আসলে এখন কি করা প্রয়োজন, সরকার কি করতে পারে, সেই জায়গা থেকে আমাদের আজকে আলোচনা। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের ২১শে স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন সাবেক সংসদ সদস্য এবং বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি, রয়েছেন সিনিয়র সাংবাদিক বাংলা ভিশনের ডেপুটি হেড অব নিউজ মোস্তফা কামাল। নুরুল ইসলাম মনি, সরাসরি আপনার কাছে প্রশ্ন আমার, সন্দেহটা কি তীব্র থেকে তীব্রতর হচ্ছে নির্বাচন নিয়ে বর্তমান সরকারের অধীনে? প্রশ্ন হলো সন্দেহ হবে কেন, এটা হলো প্রথম প্রশ্ন। আর সন্দেহ করার মতন কার্যক্রম কি? এই সরকারের কাছে জনগণ যে আমরা যে ১৭ বছর আন্দোলন করেছি, ৬০ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে কোটিখানেকের বেশি মামলা হয়েছে। জেল জুলুম নির্যাতন, ধান খেতে পালানো, জঙ্গলে পালানো, মশারি নাই, এরকম ধান খেতে মশারি খাটিয়ে ঘুমানো, এগুলো দৃশ্য আপনারা দেখেছেন। মিডিয়া টোটালি কন্ট্রোল ছিল এবং গুম খুনের শিকারী বিএনপির নেতাকর্মীরা। একটা পানি, এই যে আমার হাতে একটা কাপ, এই কাপটার পানিটা বাষ্প করতে হলে কমপক্ষে ১ ঘন্টা জাল দিতে হয়েছে। ১ ঘন্টা জাল দেওয়ার পর এটা বাষ্প হয়েছে। কেউ যদি ৫ তারিখের মানে হঠাৎ করে আন্দোলন করে যদি মনে করে যে সব কাজ তারা করেছে, সেটা ঠিক নয়। বিষয়টা হলো যে এই নির্যাতনের শিকার হয়ে আমরা ২টা দাবি করেছি মূলত সরকারের কাছে। একটা গণতন্ত্রের রেস্টোরেশন চাইছি, পুনঃপ্রতিষ্ঠা চাইছি গণতন্ত্রের, আর চেয়েছি যে একটা তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন হোক, একটা নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন। এখন সেই নিরপেক্ষ সরকার আমরা ধরে নিয়েছি, সেই নিরপেক্ষ সরকার প্রফেসর ইউনূসের নেতৃত্বে এখানে তৈরি হয়েছে ৫ তারিখে আন্দোলনের পরে। আমরা জাস্টিস শাহাবুদ্দিন সাহেবের সময়ের কথা যদি ভাবি, এরশাদের সাজানো বাগানে, সাজানো প্রশাসনে, ৯ বছরের সাজানো প্রশাসনে বিচারপতি শাহাবুদ্দিন সাহেব ৩ মাসের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচন দিয়েছেন এবং বাংলাদেশের স্বাধীনতা ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন। আমরা সঙ্গত কারণেই প্রত্যাশা করি গণতন্ত্রের প্রথম ধাপ হলো নির্বাচন। সেই নির্বাচনটা এই সরকার করবে, এটি হলো প্রথম কাজ। ২ নম্বর হলো, মানুষ বলতে পারেন আপনি নির্বাচন চাচ্ছেন কেন? আমরা চাইব কি? আমরা তো আন্দোলন করছি নির্বাচনের জন্য। আমরা গণতন্ত্রের প্রথম ধাপটাই, প্রথম সিঁড়িটাই হলো, প্রথম স্টেপটাই হলো নির্বাচন। আপনি নির্বাচন চাইছি নিরপেক্ষ সরকার অধীনে, এটা প্রথম থেকে চেয়ে আসছি, এটা আমাদের এখনও চাওয়া। তো সেটা চেয়েছি যে নির্বাচন না হলে মানুষ গত ১৫ বছর যেমন ভোট দিতে পারে নাই এবং ভোটের প্রক্রিয়া বন্ধ হয়ে গেছে, সেই কারণে আমরা তখন নির্বাচন চেয়েছি। আর কেন নির্বাচন চেয়েছি বা নির্বাচন চাচ্ছি কেন, এটা আপনাদের দেশের মানুষকে বুঝতে হবে। জাস্টিস কী বলে, ডক্টর ইউনূস সাহেব, ইনি একটা টাওয়ারিং পার্সোনালিটি, আমাদের অনেক পূজনীয় ব্যক্তি, সম্মানীয় ব্যক্তি, সারা পৃথিবীতে তার একটা গ্রহণযোগ্যতা আছে। ওনার মানুষের কাছে স্টেক কী? এই দেশে যে কয়জন উপদেষ্টা আছেন তাদের জনসাধারণের কাছে স্টেক কী? তারা তো 5 বছর পরে বা 3 বছর পরে প্রফেসর ইউনূস কি যাবেন নাকি একটা ভোটের জন্য যে আমাকে একটা ভোট দেন? আর তখন তিনি বলবেন কেন গ্যাসের দাম ডাবল করেছিলেন, কেন ভ্যাট ট্যাক্স বসিয়েছিলেন মূল্যস্ফীতির পরেও, কেন 3 থেকে 4% যে দেশে জিডিপির টাকা পাচার হয়েছে সেই টাকাটা ফেরত আনলেন না কেন? এসব কথা প্রশ্ন করার তো কিছু নাই ওনার কাছে, ওনার কোনো স্টেকই নেই। নির্বাচিত প্রতিনিধির কাছে গেলে আমি যেমন আমার এলাকায় কাজ করি, আপনি আপনার এলাকায় কাজ করেন, উনি এলাকায় কাজ করেন, ওইখানে মানুষের পালস আমি যেটুকু বুঝবো আরেকজন মানুষের পক্ষে বোঝা সম্ভব না। সেটা ঢাকার থেকে কেউ গিয়ে বা নর্থ বেঙ্গল থেকে কেউ গিয়ে আমার সাউথ বেঙ্গলের সমস্যাটা বুঝতে পারে না। কাজেই মানুষের কাছে বিএনপি অবস্থান করছে মানুষের পাশাপাশি, মানুষের প্রত্যাশা এটা বিএনপি যে বলে তা নয়, জনগণ বলে এই কাজটা হওয়া দরকার। বিএনপি সেই কথাটাই বলে সবসময় প্রকারান্তরে, এইটি মানুষের কথাই বিএনপির মুখ দিয়ে বেরোয় দল হিসেবে। মানুষ যে টর্চারের শিকার হয়েছে, সেই টর্চার থেকে বাঁচতে চেয়েছে, অত্যাচার থেকে বাঁচতে চেয়েছে, নির্যাতন থেকে বাঁচতেছে, গুম থেকে বাঁচতেছে, জুলুম থেকে বাঁচতে চেয়েছে, সেই বাঁচার প্রকাশটা ঘটেছে বিএনপির মুখ দিয়ে। এরপরে আলহামদুলিল্লাহ এর সাথে যুক্ত হয়েছে ছাত্র আন্দোলন, বৈষম্যবিরোধী। তাদের একটা দাবি ছিল বৈষম্য দ্বারা দূরীভূত করা হয়, কোটা আন্দোলন। এই কোটা আন্দোলন দিয়ে এখন তারা এইখানে বসে পড়েছে। বসে পড়ার পরে আমরা তো খুব সঙ্গত কারণেই বলবো একটা নির্বাচন হোক, এবং সেটা যেই বসুক না কেন আমরা বলবো 3 মাসে নির্বাচন হোক। আমি ব্যক্তিগতভাবে, এটা আমার ব্যক্তিগত অভিমত, ওকে ফাইন, 3 মাস হয় না 6 মাস হবে, 6 মাস হয় না সেটা 9 মাস হবে। কিন্তু আপনি যে একটা লাগাতার টাইম নেবেন এবং সংস্কারের নাম করবেন, সংস্কার কি? নির্বাচনই তো সংস্কারের প্রথম ধাপ, সংস্কারের প্রথম ধাপ নির্বাচন। সংস্কার ওইটুকু করেন যা দিয়ে নির্বাচন করা সম্ভব, সেইটুকু করেন সংস্কার, এবং সেই সংস্কার করে আপনার নির্বাচন দেন। ধরুন আমরা সংস্কার করলাম তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে এবং সেটা বিএনপি
পার্লামেন্টে পাশ করেছে, শেখ হাসিনা সে বাতিল করে দিয়েছে। তো এই আপনারা সংস্কার করলেন, আমি ধরেন কোনো একজন গভর্নমেন্টে বসলো, সে বললো যে না এই সরকার আমি চাই না, বাতিল করে দিলাম, তো কী হবে? এই সংস্কারের অর্থটা কী? তৃতীয়ত হলো নির্বাচনের কোশ্চেনে নিরপেক্ষতার একটা কোশ্চেন হয়েছে, ইদানিং দেখি গত 2 দিন ধরে দেখছি নিরপেক্ষতার কোশ্চেন। আপনারা সংস্কার কমিশন করছেন, সেই সংস্কার কমিশনও বলেছে একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে, তাদেরও সাজেশন এইটা। তা তত্ত্বাবধায়ক সরকার মানে নিরপেক্ষ একটা সরকারের অধীনে নির্বাচন হবে। এই সরকার যতক্ষণ নিরপেক্ষ আছে ততক্ষণ আমরা ধরে নেব এই সরকার অধীনে নির্বাচন হবে। যদি এই সরকার নিরপেক্ষ না হয়, মুখে শেখ ফরিদ বগলে ইট হইলে হবে না। আপনারা সরকারে বসে পার্টি করবেন, আবার সেই পার্টি দিয়ে নির্বাচন করবেন, তা তো হবে। কিন্তু তারা তো বলছে যে না, সরকারের উপদেষ্টাদের সাথে নতুন রাজনৈতিক দলের কোনো সম্পর্ক নেই। এটা তো আমরা তো বলি যে আমরা যখন ভাত খাই তখন বলি লবণের সাথে কোনো সম্পর্ক নেই, যেমন লবণ খাই। আমরা ভাত খাই যখন বলি পানির সাথে কোনো সম্পর্ক নাই, শ্বাসের সাথে কোনো সম্পর্ক নাই। বাট এটা তো বলে যে এটা তো মানে এটা হলো বাস্তবতা। আমরা যত কথা বলি না কেন, মানুষের পারসেপশন কি, পলিটিক্সের পারসেপশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি কি বিলিভ করলেন, মানুষ কি বিলিভ করলো? সমগ্র দেশের মানুষকে কি হাসিনা খুন করেছে? তা তো করেনি। এমন কিছু মানুষকে খুন করেছে সমগ্র মানুষ ভয় পেয়েছে। ইজ দ্য পারসেপশন, ভয়টা তৈরি করে দিয়েছে মানুষের মধ্যে। আচ্ছা এরকম করলে এরকম। আপনার বিচার আদালতে আপনি দেখবেন একটা লোকের ফাঁসি দেয়, কেন ফাঁসি দেয়? একটা লোকের যাবজ্জীবন কারাদণ্ড দেয় এই ক্রাইমের কারণে। এই ক্রাইমটার কারণে, এই লোকটার ফাঁসি দেওয়ার কারণে মানুষ যেন এইরকম ক্রাইম না করে, সেইটা ইটস এ ডিটারেন্ট অ্যাক্টিভিটিস। ডিটারেন্ট কার্যক্রমের জন্যই এই কাজটা করে। তো আপনি ডিটারেন্ট এই বিচার বিভাগে এই কাজটা করে শুধুমাত্র মানুষকে বোঝাবার জন্য। ইটস এ পারসেপশন, মানুষের ধারণা এবং মানুষের বিশ্বাস এবং একটা কালচার তৈরি হয়। আমাদের সমাজ ব্যবস্থায় কালচার তৈরি। আপনি বলবেন ক্ষমতায় বসে থাকবেন, ক্ষমতায় ভাগ বসাবেন, ডেইলি এই কাজ করবেন, সব এই আমলাদের পরিবর্তন করবেন, আমলাদের বসাবেন, উঠাবেন, নামাবেন, নানান কিছু করবেন, আর আপনি বলবেন যে আমি এর সাথে নাই। এ তো হয় নাকি? এটা তো কখনো হয়। আমি আসছি গোপাল ভাঁড়ের গল্পের কথা, এটা নিশ্চয়ই আপনার মনে আছে, এটা বলে দেখা ভালো। গোপাল ভাঁড়কে একটা রাজা তাকে ঠকাবার জন্য একবার বলছে যে গোপাল ভাঁড়ের বাড়িতে পায়খানা করে আসে সবাই। তো গোপাল ভাঁড় খুব দুশ্চিন্তা পড়েছে যে এই পায়খানা করবে আমার বাড়িতে, রাজাকে ঠকাবার কোনো রাস্তাই নেই, আর ফিরেবারও তো কোনো উপায় নেই, রাজা নির্দেশ করেছে। তো সেই রাজা গোপাল ভাঁড়ের ওই লোকজন সকালবেলা আসছে গোপাল বাড়িতে পায়খানা করবে। তো শেষ পর্যন্ত গোপাল ভাঁড় অনেক চিন্তা ভাবনা করে বলছে ঠিক আছে পায়খানা করো, অসুবিধা নেই, কিন্তু পেশাব করতে পারবে না। তো পেশাব করলে কিন্তু খবর আছে। তো আর এই ব্যাপারটা এটা যে ব্যাপারটা এইরকম, আপনি গভর্নমেন্টে বসে যদি বলেন যে না আমি এই কাজ করিনি, আমি ওই কাজ করি না। শেখ হাসিনাও তো প্রচুর বলেছে না আমি তো কোনো কাজ করি না, আমি তো দেশের মানুষের কল্যাণ চাই। আপনি ইলিয়াস আলীকে হত্যা করার পরে ইলিয়াস আলী যে স্ত্রীর সাথে তার সন্তানদের সাথে যে নাটক শেখ হাসিনা করেছে, শেখ হাসিনা তো বলছে আমি জানি না কিছু, আমি চেষ্টা করবো বের করার জন্য, অথচ ততক্ষণে তারা খুন করা হয়ে গেছে। ইদানিং দেখতেছি। তো এই বিষয়টা এরকম যদি আপনারা বলেন, মানুষ মনে করে কিনা, আমি মনে করি কিনা যে আপনি এটা করছেন, আমি মনে করি না। চোর চুরি করার পরে কোনোদিন স্বীকার করেছে বাংলাদেশে যে আমি চুরি করেছি আমাকে ধরেন? এরকম কোনো চোরের সাথে আপনার দেখা হয়েছে? বাংলাদেশে চুরি তো হয়। কাজে চোর চুরি করার পর তো ধরা পড়ার মানে নিজে বলে যে, এবং আমাদের দেশে গ্রামে বলে $5। তো $5 কথা বললাম না, আপনি রিমান্ডে নিয়ে আচ্ছা রকম ধুলাই না দেওয়া পর্যন্ত সে স্বীকার করতেই চায় না যে আমি চুরি করেছি। তারপর অল্প একটু করে, তারপর বলে যে মাল রাখছি এখানে, তারপর সব কিছু আলামত বেরোয়। তো কোশ্চেন হলো তো আপনি স্বীকার করবেন না, কেউ একজন এটা করবেন না, কিন্তু বাস্তবতা হলো এই দেশে মানুষ গণতন্ত্রের জন্য এই আন্দোলনটা করেছে, যুদ্ধে করেছে এই নির্বাচনটার জন্য, এবং নিরপেক্ষ সরকার অধীনে, এবং নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন হলে প্রত্যেকেরই তার জনসমর্থন যাচাই করার সুযোগ থাকে। এটা তো কোনো বড় হচ্ছে না যে আপনার অধীনে হবে বা XYZ এর অধীনে হবে বা আমার অধীনে হবে। সুতরাং এই পরিস্থিতিটাই সবচেয়ে ভালো, এবং সেটা অবিশ্বাস করার কোনো কারণে এখন তো এক পরিস্থিতি তৈরি করছে, অবিশ্বাস মানুষের মধ্যে তৈরি হচ্ছে, কিন্তু এই অবিশ্বাস খুব অচিরেই দূরীভূত হয়ে যাবে আমি মনে করি। অবিশ্বাস তো দূর করতেই হবে, সেই জায়গাতে আবার অচিরেই দূরীভূত হবে, এবং নির্বাচনে বাংলাদেশে খুব সহজেই হবে। সাংবাদিক মোস্তফা কামাল, আপনার সাংবাদিকতার দৃষ্টিকোণ থেকে আসলে সন্দেহটা কতটুকু করা যায় যে অভিযোগগুলো আসছে বর্তমান সরকারের প্রতি এবং উপদেষ্টাদের প্রতি? জি, ধন্যবাদ আপনাকে। একটু সংশয় দেখা দিয়েছে, সন্দেহ একটু আছে, সেটা আবার বিএনপির দিক থেকে বেশি। আবার বিএনপি যেহেতু ক্ষমতামুখী দল, নির্বাচনমুখী দল, তাদের মধ্যে সংশয় জাগাটা স্বাভাবিক। তো আবার সংশয় জেগেছে, আমি বিএনপি মহাসচিবের মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যটা মনোযোগ দিয়ে কয়েকবার পড়েছি। তিনি ওইভাবে আক্রমণাত্মকভাবে বলেননি, তিনি মূলত সতর্ক করেছেন। তার প্রতিটা বাক্যের মধ্যে যদি, কিন্তু, তবে রয়েছে। আপনি কিছু সংযোজন করে সুবিধা হবে আপনার বলার জন্য। মির্জা ফখরুল ইসলাম সাহেবকে জিজ্ঞেস করেছেন যে আপনারা কি এই সরকারকে নিরপেক্ষ মনে করেন না? তিনি বলছেন না, নিরপেক্ষ মনে করি। এরপর কি? তো কথা খুব আক্রমণাত্মক ছিল না, সতর্ক করেছেন যে যদি, যুক্ত করে বলেছেন
যদি ছাত্রদের একটা সংগঠন হয়, ওই ছাত্রদের প্রতিনিধি আবার সরকারে থাকে, তাহলে অথবা তবে মানুষের মধ্যে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন দেখা দিতে পারে। বাক্যটা ছিল এরকম, কিন্তু ছাত্রদের দিক থেকে জবাবটা এসেছে একটু আক্রমণাত্মক। একটা শব্দ ব্যবহার করা হয়েছে সেখানে, 111-এর কথা মনে করিয়ে দিয়ে হয়েছে। তো ওখানে বিএনপি কিন্তু 111-এর কথা মনে হলে কি যাতনা, কি কষ্ট বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বেশি ভুক্তভোগী বিএনপি। তারপর বিএনপিও গত কয়েকদিন কিন্তু 111 শব্দটা উচ্চারণ করেছে, বলেছে যে আরেকটি 111-এর স্বপ্ন যেন কেউ না দেখে। সেটা তারা বলেছে, আবারও বলেছে -2 ফর্মুলার জায়গা থেকে -2 যেন কেউ চিন্তা না করে। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথাও বলেছেন যে অতি বিপ্লবী চেতনা থেকে যদি অস্থিরতা সৃষ্টি করা হয়, সেই জায়গা থেকে, সেই অস্থিতিশীলতার জায়গা থেকে তো 111-এর সৃষ্টি হতেই পারে। নানান ধরনের ইঙ্গিত তো আমরা তো তার পেতেই পারি। ইঙ্গিতগুলো প্রত্যেকটাই কিন্তু অর্থবহ, খামাখানা বা মন গড়া নয়। অভিজ্ঞতার জায়গা থেকে করেছেন, ভুক্তভোগের জায়গা থেকে করেছেন বিএনপি। কিন্তু গোলমালটা ঘটছে ভিন্ন জায়গায়। আস্থা বা শ্রদ্ধা বা ভক্তির যে জায়গাটা ছিল 5 আগস্টে বা তারপরেও ছিল, ক্রমেই সেটার মধ্যে কিন্তু একটা ঘাটতি আমরা দেখছি, যেটা হচ্ছে বক্তব্যের মধ্য দিয়ে প্রকাশ পাচ্ছে। এমন এমন আক্রমণাত্মক শব্দ আসছে বা এমন এমন শব্দ ব্যবহার করা হচ্ছে, এতে করে ছাত্রদের প্রতি বিএনপির যেই স্নেহ, ওখানে ঘাটতি ঘটছে। আবার ছাত্রদের দিক থেকে মুরব্বীদেরকে যে সম্মানটা করা, ওই সম্মানের মধ্যেও ঘাটতি আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো এটা কাঙ্ক্ষিত ছিল না। আমরা এখন যে জাতীয় ঐক্যের কথা বলছি, 5 আগস্টে কিন্তু একটা জাতীয় ঐক্য অঘোষিতভাবে বাংলাদেশে হয়েছে, যেটা বাংলাদেশের গত 53-54 বছরে হয়নি। পরবর্তীতে একটা পর্যায়ে আমরা দেখলাম যে এখানে কার অবদান বেশি, এই নিয়ে একটা বিতর্ক। এটাও কিন্তু দুঃখজনক নয় আমি মনে করব, বা অনাকাঙ্ক্ষিতও নয়। কারণ বিজয়ের পর সবাই যার যার একটু এখানে একটু কৃতিত্ব নিতে চায়। ছাত্রদের পক্ষ থেকে এই কথাও বলা হয়েছে একটু কম বেশি নিয়ে যাওয়া যায়, কিন্তু পুরোটাই কৃতিত্বের সবটুকু যদি চিন্তা করার চেষ্টা করা হয়, জি, যে গোলমালটা ওখানেই ঘটে। যেটা আমরা 71-এর চেতনা নামে এক সময় দেখেছি। 71-এর চেতনা মানে আওয়ামী লীগ, বা আওয়ামী লীগ মানে 71-এর চেতনা, অর্থাৎ চেতনা হাইজ্যাক করা যেটাকে বলে। তো এবার যেন সেটা না হয়, সেটা আমাদের অবশ্যই আহ্বান থাকবে। হয়ে গেছে অলরেডি, এরই মধ্যে হয়ে গেছে। আবার ছাত্রদের মধ্যে 2-3টা ভাগ হয়ে গেছে এরই মধ্যে। একটা গ্রুপ আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে তারা আছে বাংলা মোটরে, আবার তাদের পাশেই আছে নাগরিক কমিটি, তাও কাছাকাছি, তাদের নিয়মিত মুখ চেনা হয়, মুখ দেখা হয়। এটা তো আর বিভক্ত না, অবশ্যই বিভক্ত না। তারা বলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে জাতীয় নাগরিক কমিটি সৃষ্টি, জাতীয় নাগরিক কমিটির মধ্য দিয়ে তারা আবার নতুন একটা রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছে। এরই মধ্যে আত্মপ্রকাশ তারা করে ফেলেছে, যদিও বলছে ফেব্রুয়ারিতে হবে। এরপরে তাদের একটা অংশ সংখ্যায় কম, সাবেক ডাকসু বিপি নূরের দলেও কিন্তু এরই মধ্যে যোগাযোগ রাখছে, তাদেরই একটা অংশ। তো তাদের মধ্যে আবার কয়েকটা সংঘাত হয়েছে বাংলা মোটরে নির্দিষ্ট একটা জায়গায়। এগুলো কাঙ্ক্ষিত নয়। কারণ এখানে আমি স্মরণ করতে হয় গত সাম্প্রতিক 2টা ঘটনা বিশ্বের, আমাদের আশপাশের। একটা হচ্ছে শ্রীলঙ্কায়ও কিন্তু অবস্থা আমাদের চেয়ে আরও খারাপ হয়েছিল বলা চলে। ওখানে ফ্রন্টলাইনে ছাত্ররা ছিল, কিন্তু একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ছাত্ররা কিন্তু ফেরত গেছে। ওটার ঘা রয়নি ওইভাবে। তিউনিসিয়াতে কিন্তু ওই ঘা এখনো চলছে, রক্তাক্ত এখনো। ওখানেও ছাত্ররা ফ্রন্টলাইনে ছিল। তিউনিসিয়ার ওই ছাত্রদের ভাগ্য বড় নির্মম, তাদের কারো কারো মৃত্যু হয়েছে। তিউনিসিয়ার ছাত্ররা কিন্তু ক্ষমতায় আসেনি, তাদের কারো কারো মৃত্যু হয়েছে, কাজ করে দিয়ে তারা প্যাভিলিয়নে ফিরে গেছে। সবাই যায়নি, না যাওয়াতে তাদের কারো কারো ঠিকানা এখন কারাগার, অনেকে আবার দেশান্তরী হয়ে চলে গেছে। এই কারণে আমাদের ছাত্রদের নিয়ে একটা মায়া কিন্তু লাগে এখানে। আবার একটু একটু বিতৃষ্ণা তারা তৈরি করে ফেলেছে তাদের মধ্যে। এর মধ্যে কিছু টুকটাক অভিযোগ আছে, বিভিন্ন জায়গায় যাওয়া, বিভিন্ন তদবির করা। তো এটা রাজনৈতিক বড় দল হিসাবে, মুরব্বী দল হিসাবে বিএনপির কাছে ভালো লাগার কথা নয়। তো আবার বিএনপি তাদেরকে যেই আদরে স্নেহে বোঝানো দরকার, ওই জায়গাটাতেও কিন্তু আমরা ঘাটতি দেখছি। কিছু কিছু শব্দও প্রয়োগ করা হয়েছে ছাত্রদের পক্ষ থেকে। একজন ছাত্র, নামটা নাই বলি, বাংলাদেশের রাজনীতিতে স্পষ্ট কথার যদি বর্তমান যারা আছেন, স্পষ্ট কথা বলা, গুছিয়ে কথা বলা, তার মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন। তাকে সামনাসামনি একজন ছাত্রনেতা বলেছেন, আপনি কি বলতে চান পরিষ্কার করে বলেন, আপনার কথা বুঝি না। এটা কিন্তু এক ধরনের গর্হিত কাজ, এটা সরাসরি বলেছেন। আবার বিএনপির একজন নেতা ওই ছাত্রদের উদ্দেশ্যে স্পষ্ট করে বলেছেন যে বাপের আগে ছেলে যেন না হাঁটে। সেটা বলেছেন, মির্জা আব্বাস বলেছেন। এগুলো কিন্তু সুন্দর কথা নয়, এগুলো আমাদের কাম্য ছিল না।
ছাত্ররা স্নেহের। আর এখন আবার পাল্টা তারা যে প্রশ্ন দল, আসতে পারে, কার পরিপ্রেক্ষিতে কে এই ধরনের শব্দ ব্যবহার করতে বাধ্য হচ্ছে বা করতে হচ্ছে, জি এটাও সেই ধরনের প্রশ্ন আসে। সেই জায়গায় আবার তারা যে সংগঠন করতে চাচ্ছে এটাও কিন্তু দূষণীয় নয়, এটা সংগঠন হতে পারে। আবার বিএনপির রাজনৈতিক সাথে বা সৌন্দর্যের সাথে, বিশেষ করে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দর্শনের সাথে সেটা খুব মিলে আর একটা দল করা, অর্থাৎ তিনি বহুদল পছন্দ করতেন। তারপরে সন্দেহের নানা কারণ আছে মোটামুটি। আরো কয়েকটি কারণ যদি আপনি একটু সুযোগ দেন আমি বলে ফেলি, 1 মিনিটের মধ্যে শেষ করে ফেলি। মাঝপথেই কিন্তু আবার কথা উঠে গেল যে জাতীয় নির্বাচন পরে হোক, স্থানীয় নির্বাচন আগে হোক, এটা কিন্তু একটা জটিলতা তৈরি করলো। এর ফাঁকে আবার কথা উঠলো না, তাহলে মাঝপথে আরেকটা নির্বাচন হয়ে যাক, ছাত্র সংসদ নির্বাচন হয়ে যাক। অর্থাৎ এগুলো কিন্তু বিএনপির মধ্যে সন্দেহ জাগায় যে এসব কথা বলে সময় ক্ষেপণ করা হচ্ছে কিনা। আর সময় ক্ষেপণ করা হলে কি হতে পারে, ওটা কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকারও আছে। তো ওইটাই স্বাভাবিক, আমাদের সংশয় বলেন, আশঙ্কা বলেন, সন্দেহ বলেন, আসছে কিন্তু এসব কারণেই। নুরুল ইসলাম মনিক বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে সরকারের অন্যতম উপদেষ্টা, ছাত্র প্রতিনিধি হিসেবে যারা আছেন, নাহিদ ইসলাম একটি কথা বলেছেন যে আপনি বোধহয় জানেন যে দুদিন আগে আওয়ামী লীগের সাবেক তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন যে বর্তমান সরকার নিরপেক্ষ নয়, তার অধীনে নির্বাচন সম্ভব না। আর আওয়ামী লীগ তো আওয়ামী লীগের মতো বলবেই। সেটির সঙ্গে আবার যোগসূত্র খোঁজার চেষ্টা করছেন উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ। যেমন নাহিদ ইসলাম বলেছেন যে বিএনপি এই জায়গাতেই আওয়ামী লীগের সঙ্গে এক সুরে কথা বলছে, ফ্যাসিস্টদের সুরে কথা বলছে। অত প্রতিক্রিয়া রিটোরিক বিভিন্ন ধরনের হতে পারে। আচ্ছা, আমি যদি জাস্ট একেবারে রিভার্স কথাটা যদি আমি বলি, আচ্ছা আপনি নাহিদ ইসলাম সাহেব, আপনি যেহেতু উত্তরণ করলেন, আমি ওনার নামই বললাম, আপনি নাহিদ ইসলাম সাহেব, আপনি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চান না? এর অর্থ হইলে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আওয়ামী লীগ কখনো চায় নাই, তারা একটা কর্তৃত্ববাদী সরকার চেয়েছে। আমি যদি বলি যে আপনি এখন আওয়ামী লীগের সাথে কথা বলছেন, কথাটা একই রকম না? যে বিএনপি সারা জীবনে বলেছে বা সবসময় বলে আসছে একটা নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন। এখন যদি আরাফাত কি বলেছে এবং কথিত আরাফাত যেটা করেছে তো ক্লেম করার কোনো উপায় নেই, বা বাস্তবে হয়তো আরেকজন লিখে আরাফাতের নাম লিখেছে। গত কয়েকদিন না কয়েকদিন আগে দেখছেন না যে প্রফেসর ইউনূস সাহেব পালিয়ে গেছেন আর ছাত্র নেতারা সব পালিয়ে গেছেন, আপনারা এখন রেডি হন আজকে রাত্রি একটা কু হবে ইত্যাদি কথা দেখছেন না টেলিভিশনে। এরকম কথা নানান জায়গা থেকে নানান জনে বলছে এখন। আচ্ছা ধরে নিলাম আমি আওয়ামী লীগ বলছে, তা আপনি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হওয়া দরকার, এদের সরকারের অধীনে নির্বাচন হতে পারে না। আপনি ওখানে বসে যদি দলই করেন আর আপনি যদি বলেন আমি নিরপেক্ষ আছি, তাহলে কি আপনি নিরপেক্ষ হলেন? আপনি তো নিরপেক্ষ না। এখন আপনি নিরপেক্ষ এইটাকে যদি নিরপেক্ষ করার চেষ্টা করেন, তাহলে আমি বলবো আপনি আওয়ামী লীগের ভাষায় কথা বলতেছেন। এগুলো প্রথমত। দ্বিতীয় হলো, উনি যে কথাটা বলেছেন যে অবিশ্বাসের সৃষ্টি হয়েছে কথার থেকে, কেমন করে সৃষ্টি হয়? বৈষম্য বিরোধী আন্দোলন করেছে। আপনাকে যদি প্রশ্ন বলি, এটা তথ্য যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সব করে এই বৈষম্য বিরোধী আন্দোলনে মাত্র 1 জন নিহত হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনে এই আন্দোলনের সময় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে 1 জন ছাত্র নিহত হয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে। আর 26 জন নিহত হয়েছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কোনো প্রতিনিধিত্ব তো আপনাদের সাথে নেই। মানে আপনি যে তথ্যটা দিলেন তার মানে আমি বলতে পারি যে ঢাকা কেন্দ্রিক, তাই তো? ঢাকা কেন্দ্রিক বিশ্ববিদ্যালয়ে 26 জন আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1 জন। আমরা জানি, তবে আমি জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেউ নিহত হননি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলছি না, পাবলিক বিশ্ববিদ্যালয়ের কথা বলছি। আচ্ছা, আসলে যেই 2000 মতো মানুষ নিহত হয়েছেন তাদের মধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয় আর প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে মাত্র 27 জন নিহত হয়েছে। 26 জন আর 1 জন, 27 জন বলছেন। আসলে আর বিভিন্ন ভাবে নিহত হয়েছে, ঘরে রাস্তায় ঘরে এই ইনফরমেশনটা কারেক্ট আপাতত। তো 26 জন নিহত হয়েছে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে কিন্তু আপনাকে রিকগনিশনই আনেন নাই, এগুলো একটা দিক। 2 নম্বর দিক হলো, আপনি যদি গায়ে পড়ে বা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করেন সেটা তো ঠিক হবে না, আপনি মানে আমি বলি যে অবিশ্বাস সৃষ্টি হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথার মধ্যে। আমি যখন দল করি, আমি যদি বলি কোনো দোষ নাই, সেটা স্বাভাবিক, কিন্তু বাস্তবে আপনারা দোষ খুঁজে পেয়েছেন। একটা স্বাভাবিক কথা বলেছে, যে কথার পৃষ্ঠে স্বাভাবিকভাবেই আসে যে এইরকম হলে আমি কিন্তু এইটার সাথে নাই, এইটা হলে আমি আপনার সাথে আছি। তো এইরকম যদি পরিস্থিতি হয়, তারা বলেছেন যে ছাত্ররা যদি একটা দলই করে তাহলে তাদের উচিত হবে না সরকারের থেকে নির্বাচন করা, এবং তখন একটা নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন হওয়াটাই যৌক্তিক। এই কথাটা তিনি বলছেন। এর মধ্যে দোষের কি বললেন? আপনি যদি এর মধ্যে দোষ খোঁজেন তাহলে তো বুঝতে হবে যে আপনার মধ্যেই দোষ।
এটা আর দ্বিতীয়ত হলো আপনাদের একটা বিষয় বলতে চাই, সেটা হলো যে যেটা উনি কথাটা উত্থাপন করেছেন, 5ই আগস্টের সময় দেশে একটি অঘোষিত বা ঘোষিত একটা আন্ডারস্ট্যান্ডিং, জাতীয় ঐক্য তৈরি হয়েছিল। একমাত্র আওয়ামী লীগের বিপক্ষে সকল মানুষ একত্র হয়েছিল এবং তাদের বক্তব্য ছিল যে আমরা আওয়ামী লীগের বিদায় হওয়া, শেখ হাসিনার বিদায়। সবাই ঐক্যবদ্ধ হয়ে সেই কাজটা করলেন। করার পরে কে বেশি হলো কে কম হলো কৃতিত্ব আমি সেটা বলতে চাই না। আমি বলতে চাই আপনার ফাটল ধরলো কেন? আপনার ফাটল করবেন কেন? দেশকে যদি আপনার ভালোবাসেন আপনার ফাটল করবেন কেন? যার যেটুকু স্টেক আছে তাকে সেটুকু দেন, দিতে পারলেন ওকে ফাইন। আপনার তারপরেও একটা আন্ডারস্ট্যান্ডিং করেন যে ঠিক আছে আমি একটু বেশিছি, আমাকে বেশি দেন, আন্ডারস্ট্যান্ডিং করেন। আপনারা তো আপনাদের মনে রাখতে হবে যে আমাদের পাশের দেশ, যে দেশের পার্লামেন্টে একটা ম্যাপ আঁকা হয়েছে, সেই ম্যাপটার মধ্যে আমাদের বাংলাদেশের ম্যাপেই কি অখণ্ড ভারতের একটা কি নকশা আঁকা হয়েছে, একটা অখণ্ড ভারতের একটা অংশ। আপনাদের ম্যাপ পার্লামেন্টে রাখা হয়, নেপালের ম্যাপ আঁকা হয়েছে, নেপাল প্রতিবাদ করেছে, আপনার দেশ থেকে প্রতিবাদ করেনি। এটা তো আপনাদের মাথায় রাখতে হবে। এই কলকাঠি পিছন থেকে কে আসছে? কাকে অলিক স্বপ্ন দেখাচ্ছে যে আপনার নির্বাচন করলে আপনাদের ক্ষমতায় বসবেন, আপনাদের বসিয়ে দেবো, আপনাদের সাহায্য করবো, নানান জাতীয় কার্যক্রম হচ্ছে। কাজে এইগুলো বাদ দিয়ে একটা দেশের স্বার্থে দেশটাকে বাঁচাবার জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকা খুবই জরুরি। এই মুহূর্তে সবচেয়ে বড় বিপর্যয় হলো অনৈক্যটা, সবচেয়ে বড় বিপর্যয়। আমি বিনয়ের সাথে বলতে চাই সকলের কাছে, আমি আমার দলের নেতা কর্মীদের কাছেও বলতে চাই, একই সাথে যারা বাইরে আছেন, যারা অন্যান্য সকল দলে আছেন, তাদের সকলকে বলতে চাই, আমাদের নেতা তারেক সাহেব একটা কথা বলেছেন, একটা পরিষ্কার, যে আমরা যদি আল্লাহ যদি সব সুযোগ দেয় তাহলে ইনশাআল্লাহ আমরা একটা জাতীয় সরকার গঠন করব। আপনারা জাতীয় সরকারে বিএনপি লার্জেস্ট পার্টি ইন দ্য কান্ট্রি, এবং এটা লার্জেস্ট পার্টি গ্রামে গঞ্জে এখানে সেখানে সব জায়গায় মানুষ আছে। ধরেন এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কয়েকদিন আগে বর্ণনা গেছে, কয়েকদিন আগে মাত্র। আপনার একটা ছবি আছে আমার এই টেলিফোনের মধ্যেই, সেটা দেখালাম না, 5-7 জন ছেলে একটা পানির দোকানে বসে কথা বলতেছে। এলো বৈষম্যবিরোধী আন্দোলনের কার্যক্রম। আচ্ছা ধরুন 6 মাস পরে ইলেকশন দিলেন, 1 বছর পরে দিলেন, 1 বছরের মধ্যে যে একটা বিরাট মহিরুহী দল হয়ে যাবে তা তো না। আচ্ছা আপনারা ওকে ফাইন, সবাই মিলে আমরা দেশটা গঠন করি না কেন? আওয়ামী লীগের বাদ দিয়ে সবাই মিলে একত্র হই যে আচ্ছা আমি এই পর্যন্ত পারি, আমাকে এতটুকু সাহায্য করেন, আমি এইটুকু করতে চাই, আমি এতখানি পারি, আমাকে এতখানি করতে দেন। সবাই মিলে করেন। যে প্লাম্বিংয়ের কাজ করতে পারেন সে প্লাম্বিং করেন, যে পাইপের কাজ করতে কী বলে ইলেকট্রিক কাজ করতে পারেন সেই ইলেকট্রিক কাজ করেন, যিনি মেশিনের কাজ করেন তিনি সেটুকু করেন। সবাই মিলে আমরা দেশটা গঠন করি না কেন? একই সাথে আমাদের নেতা বলেছেন যে আমরা একটা যদি আমরা সুযোগ হয় এবং আমরা যদি সুযোগ পাই তাহলে আমরা পার্লামেন্টে 2টা কক্ষ করব। ওকে ফাইন, এই দেশে অনেকে পথিত উনি বলেছেন সেটা করবেন। তাই পথিত দশা বুদ্ধিজীবীরা আছেন, কবি সাহিত্যিক লেখকরা আছেন, গুণীজনরা আছেন, সেই মানে যদি আপনারা একটা আপার হাউস করেন, আপনারা সবাই মিলে একত্র হয়ে আপনারা বলেন যে হ্যাঁ আমরা দেশটাকে এইভাবে চালাবো। আপনারা চালাচ্ছেন সেটা তো আমরা করছি না। আমরা বলছি একটা কথা আপনাদের, যে আপনারা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন, আপনারা রোড ম্যাপ চাইছি নির্বাচনের। তা আপনারা জাস্টিস শাহাবুদ্দিন 3 মাসে নির্বাচন দিয়েছেন এবং দেশের সবচেয়ে অ্যাকসেপ্টেবল নির্বাচন। জাস্টিস লতিফ 3 মাসের মধ্যে নির্বাচন দিয়েছেন, সেই সাজানো ঘরের মধ্যে। যে শাহাবুদ্দিন এবারে এরশাদ সাহেব সাজানো ছিল সেই সংসারে নির্বাচন দিয়েছেন, আবার আমরা বিএনপি করেছি সেখানে, মানে আওয়ামী লীগ করেছে সেখানে আমরা নির্বাচন দিয়েছি। কাজেই আপনারা নির্বাচন আগামী জুন মাসের মধ্যে করেন সেটা আমরা প্রত্যাশা করি। ওকে জুলাই মাসে করেন, আগস্ট মাসে করেন, আমরা প্রত্যাশা করি। আপনারা ডিসেম্বর মাসে করেন। তাই এই যে ডিসেম্বর মাসে আপনার সময় খাবার ক্ষেপণ করবেন না। আপনি একটা যৌক্তিক কথা বলছে, একবার উঠলো যে আমরা ইউনিয়ন পরিষদের নির্বাচন করব, আবার উঠলো যে আমরা ডাকসু নির্বাচন করব। এই যে কথা সন্দেহ আপনার বাজারে ছাড়ে কে? আপনারা ছাড়েন কি না? আপনারা যদি নাই ছাড়েন তা যারা ছাড়ে তাদের ব্যাপারে তো দেখতে হবে। বিষয়টা তো এইখানেই দেখতে হবে সিরিয়াসলি। না, তাদের নেতৃত্ব পর্যায় থেকে দাবিগুলো করা হচ্ছে, একেবারে নেতৃস্থানীয় জায়গা থেকে এই দাবিগুলো করা হচ্ছে। তা যদি নেতৃস্থানীয় জায়গা থেকে দাবিগুলো করা হয় তাহলে এগুলোই তো সন্দেহের উদ্রেক তৈরি করে। আপনারা কেন করবেন? একটা কালক্ষেপণ করবেন। এই দেশের পরিবর্তনের সাথে জড়িত হলো সংসদ, এই দেশের ভাগ্য পরিবর্তনের সাথে ভালোর সাথে মন্দের সাথে জড়িত হলো সংসদ। এখানে ইউনিয়ন পরিষদের নির্বাচন দিলেন বা পৌরসভা নির্বাচন, তাদের এই ভাগ্যের সাথে জড়িত না। পার্টিকুলার একটা এরিয়ার পার্টিকুলার একটা লোকের জনগোষ্ঠীর জন্য এটা সে উপকৃত হতে পারে। কাজেই আমি মনে করি যে এইরকম যে কার্যক্রম হাতে দিয়েছে তার চেয়ে বরং আমি মনে করি এই সরকারের দৃষ্টি দেওয়া দরকার ওইখানে, কোথায় যেখানে মানুষের নাবিশ্বাস হচ্ছে বাজারে গিয়ে, আপনি সেইখানে দৃষ্টি দেন না কেন? আপনারা এখানে ট্যাক্স বসাচ্ছেন, ভ্যাট বসাচ্ছেন। দেবপ্রিয় বাবু শ্বেতপত্র প্রকাশ করতে গিয়ে বলছেন 28 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হয়েছে। এটা ঘোষিত, অঘোষিত তো আরো অনেক বেশি, ডাবল। তাহলে এত লক্ষ কোটি, 28 লক্ষ কোটি টাকা যে দেশে পাচার হয়েছে, সেই দেশ থেকে গত 6 মাসে আপনি প্রণিধানযোগ্য, আপনি এক্সাম্পলারি বলতে পারবেন না যে আপনি এই কাজটা করেছেন যে টাকা ফেরত আনার জন্য? আপনি মানুষের উপর ট্যাক্স বসাচ্ছেন কেন? আমরা আলোচনা ফিরবো একটা ছোট্ট বিরতি পরে, দর্শক ফিরছে খুব শিগগির।
আবার আমন্ত্রণ 21 রাতে আলোচনা করছি নির্বাচনে সন্দেহ কেন। এই বিষয়ে মুস্তফা কামাল আপনার কাছে আবারও আসতে চাই। সবাই ঐক্যবদ্ধের কথা বলছে, জাতীয় নাগরিক কমিটিও বলছে যে, যেমন আসিফ মাহমুদও গতকাল একটা স্ট্যাটাসে বলেছেন তার ফেসবুকে, স্থানীয় সরকার উপদেষ্টা, যে জাতীয় স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপি বলছে, যেটি নুরুল ইসলাম মনিকা বললেন যে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, নয়তো সুযোগ এর সদ্ব্যবহার করতে পারে। এখন এই একতা বা ঐক্যতান বলতে আমরা কি বুঝি? জি, যার যার জায়গা থেকে তারা যেটিকে মানে যৌক্তিক মনে করছে সেই সুরে কথা বলতে হবে। কিছুটা ওই রকমই, কিন্তু গোলমাল বাজছে প্রকাশভঙ্গিতে। আপনি খেয়াল করে দেখেন, আমি সন তারিখ সময় সহ লিখে রেখেছি। প্রথমে যখন সেনাপ্রধান বললেন যে 18 মাসের মধ্যে নির্বাচন হবে, সেটা তিনি বলেছেন গত নভেম্বরে। তো 18 মাস যদি আপনি ধরেন, সেটা গিয়ে উনি সেপ্টেম্বরে বলেছেন, রয়টার্সের সঙ্গে সেপ্টেম্বর ছিল সম্ভবত, ডিসেম্বর জানুয়ারিতে গিয়ে 18 মাস পরে বললেন যে না, তিনি এটা ঠিক বলেননি। তাহলে সঠিক কোনটা? প্রধান উপদেষ্টা বললেন যে এই বছরের শেষ দিকে অথবা আগামী বছরের প্রথমার্ধে। তো প্রথমার্ধে বলতে আমরা জুন পর্যন্তই চলে যাই। আবার কেউ কেউ মার্চ পর্যন্ত ধরে, যে 4 ভাগে ভাগ করা হয় বছর, যার যার সুবিধা মতো এইভাবে ধরতে একটা। তো খুব গোলমাল কি আছে? খুব গোলমাল কিন্তু নাই টাইম ফ্রেমে। ঐক্য খুব একটা গোলমাল নেই। উপলব্ধি কিন্তু সকালবেলা যদি একটা আক্রমণাত্মক কথা কেউ বলে থাকে, সন্ধ্যা নাগাদ আমরা খেয়াল করছি, মনিভাই বোধ নিশ্চয়ই খেয়াল করছেন, তাদের মধ্যে একটা সমঝোতা আসছে, একটা উপলব্ধি আসছে, এটা ভালো দিক। কিন্তু তাদের দুপক্ষের মনে রাখা উচিত যে তারা যে অসাধ্য সাধন করেছে, বিশেষ করে আমি যদি ছাত্রদের কথাই বলি, তারা যে অসাধ্য সাধন করেছে, এতে করে তাদের এবারের যে বিপ্লব বলেন আপনি আর গণ অভ্যুত্থান বলেন, সেটা কিন্তু বাংলাদেশে নজিরবিহীন। এরশাদের সময় যেটা হয়েছে 90 অথবা 96-তে যেটা হয়েছে, লতিফুর রহমান সাহেব এসে যেটা করেছেন, বা বিচারপতি শাহাবুদ্দিন সাহেব যেটা করেছেন, সদিচ্ছা ছিল মূল কথা। আর এবারের প্রেক্ষিতটা অবশ্যই একটু ভিন্ন, কিন্তু গোপন রাখার কোনো সুযোগ নেই। এই ছাত্ররা যখন আন্দোলন করেছে, তারা স্বীকারও করেছে 2-1 পরবর্তীতে অফ দি রেকর্ডে, যে তাদের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে মাঝে মধ্যে যোগাযোগ হতো। অর্থাৎ তারা 34 দিনে বাংলাদেশটা নতুন করে স্বাধীন করে ফেলেছে, বিষয়টা এরকম নয়। কিন্তু দেখা গেল যাদের গোলমাল বাঁধানো দরকার, অত্যন্ত প্রত্যাশিত যাদের কাছে যে গোলমাল বাঁধানো, তারা কিন্তু বাঁধিয়ে দিয়েছেন। কিভাবে বাঁধিয়েছেন? যে ছেলেদের বয়স মাত্র 25-26 বছর। তো এর চেয়ে তো আরো বাজে কথা তাদের মনে রাখা উচিত, যে এর চেয়ে আরো বাজে কথা কিন্তু যিনি বিদায় হয়েছেন শেখ হাসিনা, তিনি আরো জঘন্য বলেছেন, যে রাজাকারের নাতিপুতি, অর্থাৎ গালমন্দ করা। তো এই গালমন্দ তারা কন্টিনিউস হইবে, এটাও কিন্তু স্বাভাবিক নয়। বিএনপি বা কোনো কোনো দল থেকে বলা হয়েছে যে এদের বয়স 25-26 বছর, এরা এখনো কেউ সেকেন্ড ইয়ার অথবা থার্ড ইয়ার, তেমন কিছু বুঝবে কিনা। তো আপনি আন্দোলন সফল হয়ে যাওয়ার পরে এসব প্রশ্ন সামনে আনা ঠিক নয়। কারণ এখানে আমি উদাহরণ যদি ধরতে যাই, আপনি যদি আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ অথবা নূর আলম সিদ্দিকী, আসমা আব্দুর রব, তাদের বয়স ধরেন মনি ভাই, 71-এ তাদের বয়সও কিন্তু আমি গুণে দেখেছি 26, 27, 28-এর মতো বয়স ছিল। অথবা এগুলো কিন্তু অবান্তর প্রশ্ন। আবার প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে কি পাবলিক ইউনিভার্সিটির অবদান বেশি নাকি প্রাইভেট ইউনিভার্সিটির অবদান বেশি। এটা তাদের মধ্য থেকে উঠেছে বা উঠানো হয়েছে, তাদের মধ্য থেকে উঠানো হয়েছে। এক পর্যায়ে আসলো যে একেবারে সম্প্রতি যেটা আসলো, যে ভারতের সেনাপ্রধানও চেয়েছেন খুব দ্রুত নির্বাচন। অতএব এর মধ্যে বোধহয় বিএনপির একটা যোগাযোগ থাকতে পারে। অতএব বিএনপি হয়ে গেছে ভারতপন্থী। অর্থাৎ এটার আমরা বলি যে তর্জমা করা, নেরেশন করা, যার যার মতো সুবিধা করে। এই ছাত্রদেরও সতর্ক থাকার বিষয় আছে এখানে, বিএনপির সতর্ক থাকার বিষয় আরও বেশি, যেহেতু তারা মুরব্বী দল। আমি যে কারণে বলছি যে কারো কথায় কিন্তু খুব একটা হেরফের নেই, নির্বাচন নিয়ে আসলে সংশয় নেই, 2 মাস 1 মাস এদিক সেদিক হবে। কিন্তু ওই যে প্রকাশভঙ্গির কারণে গোলমালটা বাঁধছে। প্রকাশভঙ্গিটা এরকম, আমি ছোট্ট করে বলে ফেলি। এক কর্মচারী সে চাকরি ছেড়ে দিয়েছে, তো তাকে আরেকজন জিজ্ঞেস করলে চাকরি ছাড়লা কেন? বলে যে খাওয়া খুব কষ্ট। কেমন কষ্ট? যে সেই সকালে একবার খাওয়া দেয়, এরপরে সূর্য যখন মাথার উপরে ওঠে দুপুরে একবার, আর সে সন্ধ্যায় আরেকবার, বড় কষ্ট। তো এখনকারটাতে বলে যে এখন তো সকাল দুপুর রাতে 3 বার খাওয়া দেয়। অর্থ কিন্তু একই, শুধু সে প্রকাশের সময় আগেরটা বিরক্তির সাথে বলেছে, আর এখনকারটা স্বস্তির সাথে বলেছে। আমাদের গণমাধ্যমের জায়গা থেকে আমরা যদি খেয়াল করে, নিশ্চয় আপনিও খেয়াল করছেন, নির্বাচন নিয়ে খুব একটা সংশয় নেই। সংশয়টা দেখা দিয়েছে এর মাঝপথে কিছু কথাবার্তায়। মাঝপথে আরেকটা কথাও কিন্তু যোগ হয়েছিল,
যে 17 বছর বয়সীদেরকে একটু ভোটার করা যায় কিনা। নির্বাচন নিয়ে সংশয় নেই, কিন্তু মানে আমরা কি এটি ধরে নিতে পারি সম্পূর্ণ মানে সবান্ত করে নেই নির্বাচন বিলম্বিত করার যে একটা ষড়যন্ত্র নানান পর্যায় থেকে উঠছে বা বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, তাদেরটাকে আমরা একেবারে মানে যৌক্তিকতার সঙ্গে ধরবো নাকি যথেষ্ট? অবশ্যই যুক্তি আছে, সেই ক্ষেত্রে দায়িত্বের প্রশ্ন আছে, সরকারের দিক থেকে দায়িত্বের প্রশ্ন আছে, তাদেরকে নিশ্চিত করা যে আপনারা যে সন্দেহ প্রকাশ করছেন এটা ঠিক নয়। ছাত্রদের পক্ষ থেকে নিশ্চিত করার বিষয় আছে, বিশেষ করে তিনজনের নিয়েই তো কথা স্পষ্ট, কথা যদিও ঘুরে ফিরে বলা হয়, নাহিদ, আসিফ বা মাহফুজ, যে তারা তিনজন ওখানে আছেন, তারা আগামী নির্বাচন করবেন না এটাও পরিষ্কার। বা এই সরকারে যারা আছেন, ডক্টর ইউনূস থেকে শুরু করে বাদ বাকি যারা আছেন, তারাও আগামী নির্বাচন করবেন না, তাদের কোনো দল নেই। তো সেক্ষেত্রে বিষয়টা কিন্তু একদম পরিষ্কার, জটিলতা পাকানো হচ্ছে, এই সময় ক্ষেপণটার সুন্দর একটা ব্যাখ্যা আসছে না। ব্যাখ্যা দিতে গিয়ে বলা হয় কি, যেটা যে নির্বাচন আর সংস্কার দুটাকে সাংঘর্ষিক করে ফেলা হচ্ছে, নির্বাচন আর বিচার সাংঘর্ষিক করে ফেলা হচ্ছে। বিচার বলতে গণহত্যার বিচার। আবার এটাও সত্য, অন্তর্বর্তী সরকার তার সিলেবাসটা বেশ বড় করে ফেলেছে। মোটা দাগে কয়েকটা সংস্কার খুব জরুরি ছিল, খুবই জরুরি ছিল। কিন্তু এই সংস্কারের পথে যারা বাধা হয়ে দাঁড়াবে, নুরুল ইসলাম মনি উপদেষ্টাদের মধ্যে থেকে এমনটা বলা হচ্ছে, তাদেরকে ফ্যাসিবাদের মতোই প্রতিহত করা হবে। শেখ হাসিনার যে ভাগ্য বরণ করতে হয়েছে সেই ভাগ্যই বরণ করতে হবে তাদেরকে। সরকারে যে থাকে তারা, সরকারে তো একটা এপিটুপিট থাকে, সরকারে যারা থাকে তারা এক ধরনের দেখে, সরকারের বাইরে যারা থাকে তারা এক ধরনের দেখে। আপনাকে একজন স্বাভাবিক মানুষ হিসেবে যদি প্রশ্ন করি, এই সরকার কি আমরা কাঙ্ক্ষিতভাবে যে লক্ষ্য আমরা অর্জন করতে চেয়েছিলাম তাকে দিয়ে, অথবা সরকারের যেগুলো আমরা মনে করেছিলাম যে সরকার এইসব কাজগুলো করবে, আপনারা কি স্যাটিসফাইড সরকারের কার্যক্রমে? আমি আপনাকে নিশ্চয়ই সন্তুষ্ট না। সাধারণ মানুষ স্যাটিসফাইড না। সাধারণ মানুষ যদি সন্তুষ্ট না হয় তাহলে দাঁড়ালো কি? এই দেশটা তো সাধারণ মানুষের দেশ, প্রফেসর ইউনূসের দেশও না, আমার দেশও না, সকলের দেশ, তাদের আমি একজন। তো প্রফেসর ইউনূসের কার্যক্রমে, তার সরকারে, আমি ব্যক্তির কথা বলছি না, তার সরকারের কার্যক্রমে যদি সাধারণ মানুষ অসন্তুষ্ট হয় তাহলে আপনারা কথা বলবেন কি? শেখ হাসিনা তো বলেছে এই দেশে আমি স্রেফ পাওয়ার চাই আর আমি দেশে উন্নয়ন করতে চাই। এই বিশ্বাস মানুষ ভেঙে ফেলেছে, বিশ্বাস ভেঙে ফেলে 5 তারিখে তারা তাড়িয়ে দিয়েছে। তো কথাটা হলো, হাসিনা বলছে না যে এইখানে করে কেউ যদি কথা বলে তার ভয়ের কালচার তৈরি করে ফেলছিল, মানুষের মধ্যে একটা ভয়ের তৈরি করে ফেলছিল, মানুষ স্বাভাবিকভাবে চলতে পারতো না। সেই পর্যায়ে হাসিনাও নিয়ে গেছিলো, কিন্তু হাসিনা সে সময় থাকে না। এই কথা বাইরের জনগণের সবসময় মনে রাখবেন, গভর্নমেন্টে যারা থাকে তাদের কাফেলাটা সবসময় ছোট হয়, বাইরের লোকজনের কাফেলা বেশি, বঞ্চিতদের কাফেলা সবসময় পৃথিবীতে বড়, সমগ্র পৃথিবী জুড়ে। কাজে সরকার চালায় কতিপয় কিছু মানুষ। আপনি দেখবেন এইখানে বসে, আমি এই কথাটা আপনার এই টেলিভিশনে বলে গেছি, অন্য জায়গায় বলেছি, বহুবার বলেছি, আপনি শেখ হাসিনাকে দেবীর আসনে বসিয়ে মাথার উপরে রেখে এই দেশে যারা গণতন্ত্র, সার্বভৌমত্ব, স্বাধীনতা লুট করেছে, যারা স্বাধীনতাকে মানুষের পায়ে বিকিয়ে দিয়েছে, যারা দেশের সম্পদ লুট করেছে, খুন করেছে, গুম করেছে, অপহরণ করেছে, এই আয়নাঘর করেছে, টর্চার সেল করেছে, মিডিয়া কন্ট্রোল করেছে, 100% এই শব্দটা অগণতান্ত্রিক কার্যক্রমের সাথে যে জাহান্নাম বানিয়েছে যে লোকগুলা, সেগুলো হলো আমলারা, সব প্রফেসর ইউনূসের পাশে বসে আছে। প্রফেসর ইউনূস ভালো করবে কী করে? এ কথা প্রথম থেকে বলেছি। আজকে গত পরশু দিনের সাক্ষাৎকার দেখছি, হোসেন জিল্লুর রহমান বলেছেন প্রথম আলোতে, এটা বিরাট সাক্ষাৎকার, যে এই আমলাদের তারা নিয়ন্ত্রণ ঠিকমতো করতে পারে না। সেই আমলারা কি চায় যারা হাজার হাজার কোটি টাকা কামাই করেছে, যারা হাজার হাজার কোটি টাকার সম্পদ লুট করেছে, সেই লোকেরা কি চায় যে এখন এই তত্ত্বাবধায়ক সরকার থাকুক, অটুট থাকুক বা ভালো থাকুক? তাদের মেলাইন করার চেষ্টা করবে এবং তারা ক্ষতিগ্রস্ত হোক, আর ক্ষতিগ্রস্ত হলে আমরা ক্ষতিগ্রস্ত হই। এবং সেই তত্ত্বাবধায়ক সরকার যাতে ভালোভাবে কোনো কাজ না করতে পারে, সেই ঘোলাপানিতে যেন ভারত ঢুকতে পারে, সেই ঘোলাপানিতে যেন আমার প্রতিবেশী দেশ হাসিনাকে নিয়ে ঢুকতে পারে, এই হলো তাদের কার্যক্রম। সেই কার্যক্রমটা বুঝতে যদি নাহিদ সাহেবের অসুবিধা হয়, প্রফেসর ইউনূস সাহেবের অসুবিধা হয়, XYZ সাহেবের অসুবিধা হয়, তাতে সেটা খুব দুঃখজনক। আপনাদের বুঝতে হবে, আপনারা লাগালেন তেঁতুল গাছ, আপনার ফজলি আম পাবেন কোথা থেকে? ফজলি আম কেমনি আসবে আপনাদের কাছে? আপনার তো আর গাছে হবেই তেঁতুল। কাজে আপনাদের পাশে বসে আছে যে আমলারা বসে আছে, আরেকটা জিনিস বসে আছে, শেখ হাসিনা তো বাইরে চলে গেছে। শেখ হাসিনার সকল টাকা পয়সা, বিশাল পরিমাণ লুটপাটের টাকা পয়সা। আপনারা দেখেন, শেখ হাসিনার একজন পিয়ন নিজেই বলেছেন আমার পিয়ন 400 কোটি টাকা। আমি কালকে এক ভদ্রকে শুনলাম, সেটা অথেন্টিক, মানে আপনার দুদকে এক কর্মকর্তার সাথে বাইরে কথা হচ্ছে, তার অ্যাকাউন্টে 1200 কোটি টাকা পাওয়া গেছে, 1100 সামথিং। সেই পিওরের অ্যাকাউন্টে 1100-1200 কোটি টাকা যদি পাওয়া দিয়ে থাকে, তা কী পরিমাণ টাকা লুট রয়েছে? সেই সকল টাকা এখন মিডিয়ার পিছনে, আপনার সোশ্যাল মিডিয়ার পিছনে টাকা খরচ করা হচ্ছে, এবং খরচ করে এমন একটা তৈরি করা হচ্ছে ভাবটা, সেটা হলো যেন একটা রিপ তৈরি হয়, আপনাদের মধ্যে ক্লিভেজ হয়, আপনাদের জন্য ভাগ হয়, আপনার জন্য বিভক্ত হয়ে যান। বিভক্ত হইলেই করা সম্ভব। আমি একটা বই পড়েছিলাম অনেক আগে, ইমান দীপ্ত দাস্তান বইটার নাম, এক ভদ্রলোকের লেখা, আলতামাস ভদ্রলোকের লেখা, উর্দু রাইটার, বাংলা আমি অনুবাদ করেছি।
খ্রিস্টিয়ানদের বা ইহুদিদের এদের সব মিলিয়ে একটা প্রোগ্রাম ছিল যে মুসলমান রাষ্ট্রগুলোকে ছোট ছোট করো, ছোট রাষ্ট্র করলেই তাদের দখল করা সম্ভব এবং তাদের বাড়ি কন্ট্রোল করা সম্ভব। রাষ্ট্রগুলোকে ছোট করো, রাষ্ট্রগুলো বড় যেন না থাকে, ফেডারেল সিস্টেম যেন না থাকে বা ওইরকম একটা ডেমোক্রেটিক সিস্টেম। দে ডিড ইট। এখন আপনারা এইখানে ভাগ করতে পারলেই সুবিধা, ভাগটা করাটাই হলো তাদের কাজ, বিভাজনটাই হলো তাদের কাজ। এখন বিভাজন আপনি হবেন কিনা সে দায়িত্ব আপনারও আমারও, আমাদের সকলেরই, এবং দেশবাসীরও এখানে সহযোগিতা করা দরকার। আর মিডিয়াকে আমি অনুরোধ করতে চাই আপনার মাধ্যমে, মিডিয়া যারা এটাকে ফ্লেয়ার আপ করেন একদিন কিন্তু আপনাদেরও বিচারে কাঠ করে যাবে। এই দেশে যদি মৃত্যু হয় কোনো কারণে, হয়তো মৃত্যু হলে সেখান থেকে ফিরে আসা খুবই সম্ভব হবে না। আমি বিনয়ের সাথে বলতে চাই, যারা আজকে এই রিটোরিক নিয়ে মাঠে নামছেন, যারা কথা বলেন, আজকে ধরেন জামাত এক ধরনের কথা বলে, বিএনপি এক ধরনের কথা বলে, নাহিদ সাহেব এক ধরনের কথা বলে, সার্জিস আলম এক ধরনের কথা বলে, ছাত্র এক ধরনের কথা বলে, বিভক্তি হয়ে মারামারি পিটাপিটি। এই বিভক্তিটা কেন এখন? এই বিভক্তিটা শেষ করতে চাই এইভাবে, বিভক্তিটা না করে আপনারা এমন একটা জায়গায় আসেন, আমাদের নেতা যে কথা বলেছেন, আমরা একটা জাতীয় সরকার গঠন করতে চাই, আপনারা সবাই মিলে একটা জাতীয় সরকার গঠন করুন। জাতীয় সরকারের প্রস্তাব তো নাকি তারা দিয়েছিল, বিএনপি নাকি মানেনি, এটা ছাত্র সমন্বয়করা দাবি করে। গতকালও আমাদের এখানে তারা বলে গেছেন। সেটা কোথায় বলেছে, কিভাবে বলেছে আমি জানি না, আই ডোন্ট নো। একটু শেষ করবো, কথা বলতে চাই, যদি তাই হয়ে থাকে তাহলে তারেক সাহেব তো একেবারে 31 দফা যে আমাদের যে দাবি, সেই দাবির মধ্যে উল্লেখ করেছেন আমরা একটা যদি নির্বাচিত, সেটা তো বিএনপি ক্ষমতা আসার পর জাতীয় সরকার, তারা বলছে এই যে অন্তর্বর্তী সরকার তখনই একটা জাতীয় সরকারের প্রস্তাব তারা দিয়েছিল। এটা ছাত্র সমন্বয়কদের দাবি। আমি একটু বলছিলাম সেটা আমার জানা, কথা বলার কারণেই কিন্তু গোলমালগুলো বাড়ছে। জাতীয় সরকার তো একটা আলোচিত বিষয়, রকম ফের আছে একটু। বিএনপির দিক থেকে বলা হয়েছে তারেক রহমান সাহেবের পক্ষ থেকে যে নির্বাচনের পর, আর তারা আগে চেয়েছে এই ফেরটা। কিন্তু এখানে আমি যেটা বলছি মূলত যে সরকার যদি সিলেবাসটা ছোট করে নিত, আজকে মনিভাই যে কথাগুলো বললেন যৌক্তিক কথা, সিলেবাসটা ছোট করে নিলে এই কথাগুলো আসতো না। যদি গণহত্যা যারা জড়িত একদম সুনির্দিষ্ট এবং প্রমাণিত, প্রমাণের খুব অপেক্ষা রাখে না, এই বিচারটা প্রথম দিকে নিয়ে আসতো, পাচারকৃত টাকা আনার অন্তত চেষ্টা করতো, যতটুকু আনা পারক যাক। আর যে কালো টাকার কথা মনিভাই বলছেন, এই কালো টাকাগুলো উদ্ধার করার রাস্তা এখনো আছে, দরকার হচ্ছে অ্যাকশন। তো ওই সিলেবাসের মধ্যে দিয়ে কয়েকটা জিনিস আনলে এত কথা আসতো না। সন্দেহ থেকে বেরোতে গেলে এখন কি করতে হবে? এখন সন্দেহ থেকে বেরোতে গেলে নিজেদের মধ্যে কথাটা বেশি বলতে হবে, কারণ তাদের মধ্যে দূরত্ব খুব বেশি নয়। আমি একটু বলতে চাই, শুধু দূরত্ব হচ্ছে কথা এবং প্রকাশের ভঙ্গি। এই সন্দেহ থেকে বেরোবার সর্বশেষ পন্থা হলো ডায়ালগ। ডায়ালগের বাইরে কিছুই নেই। আপনি সবার সাথে বসে, প্রফেসর হিসেবে আপনাদের এই উপদেষ্টা পরিষদ অথবা যাকে আপনারা মনে করেন, তারা বসে স্টেক হোল্ডারদের নিয়ে আপনাদের বসতে হবে, তাদের বক্তব্য কি তা শুনে একটা সুনির্দিষ্ট জায়গায় দাঁড়াতে করতে হবে। 100% একমত কেউ কোনোদিন কখনো হবে না। আপনার একটা মিনিমাম কনসেনসাসে আমরা আসবো, যেখানে একটা আমরা দেশটাকে ঠিক রাখতে পারি, জাতিকে ঠিক রাখতে, ঐক্যবদ্ধ করতে পারি, এবং এইটাকে আমরা যে যাটা চাই সেইভাবে যেন স্বাধীন রাখতে পারি। সেই কাজটা আনার জন্য সব মতে আমরা ঐক্যমত হব না। যে সব পয়েন্টগুলো আমরা ঐক্যমত হব, যেমন ধরেন আর যে প্রস্তাব দিয়েছে, প্রস্তাবনার মধ্যে দেখেন আমাদের নেতা 2 বছর আগে যে প্রস্তাবনা দিয়েছে, 2বারের বেশি অনেকগুলো মিল আছে, যেগুলো তো আমরা আগেই সংস্কার শুরু করেছিলাম। কাজেই সংস্কার সংক্রান্ত বিষয়ে আপনারা যদি বসে ডায়ালগ করেন, ডায়ালগে আপনাদের যে রিপটা আছে, যে বিভাজনটা আছে, সেটা কমে আসবে। ঘটনা না করেও করা যায়, নিজেদের মধ্যে নিয়মিত আলোচনা করা যায়, যেহেতু কোনো শত্রুতা কিন্তু নেই আপনাদের, আছে কথাবার্তায় অথবা এক ধরনের একটা অসহিষ্ণুতা, একটা অবজ্ঞা আছে, একটা সন্দেহ নিজেদের মধ্যে আছে। তো ওগুলো কথা বললে অবশ্যই কেটে যাবে। তারা নিশ্চয়ই কেউ কারো প্রতিপক্ষ নয়। এক ধরনের অভিযোগ রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আছে যে সরকার রাজনৈতিক দলগুলোকে এক ধরনের অ্যাভয়েড করার চেষ্টা করছে। এটা বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের অভিযোগ। জি, তাদের অভিযোগেরও যথেষ্ট প্রমাণও আছে। সরকার ইচ্ছে করলে তাদের সাথে কথা বলতে পারে, সুনির্দিষ্ট বিষয়ে নিয়মিত কথা হতে পারে, কারণ রাজনৈতিক দলগুলোর বা নেতাদের অভিজ্ঞতা বেশি রাষ্ট্র পরিচালনার বিষয়ে। ধন্যবাদ সাংবাদিক মোস্তফা কামাল, ধন্যবাদ নুরুল ইসলাম মনি। আপনাকে দর্শক শেষ করছে। অবশ্যই এগুলো সমাধান খুব বেশি জটিল কিছু নয়। সরকার পক্ষ থেকে যদি আরেকটু টাচে আনা যায় রাজনৈতিক দলগুলোকে, আমাদের মনে হয় যে এই সমস্যার সমাধান খুব বেশি কষ্টসাধ্য কিছু হবে না, যেটা নুরুল ইসলাম মনি এবং সাংবাদিক মোস্তফা কামাল বলছিলেন। শুভরাত্রি, ভালো থাকুন সবাই।